মার্কিন মুলুকে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প এবার নিজের বন্ধু অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু তার শপথ গ্রহণে নিমন্ত্রণ পাঠালেন না, পাঠালেন জয়শঙ্করকে। তাহলে এই যে দোস্ত দোস্ত না রাহার যে একটা ব্যাপার, সেটাকে কিভাবে দেখছো? একটা জিনিস বলতে পারি যে মোদিজি যেই জিনিসটা আমাদের মাথায় ঢুকিয়ে রেখেছে যে সকলের সাথে তাদের একটা খুব ভালো সম্পর্ক, এবার সেটা তো দেখাতেই হবে, কারণ এতগুলো বিদেশ ভ্রমণ করে ফেলেছেন মোদিজি। এবার সেখানে যদি উনি না বলেন যে ওনার সাথে আমার শত্রুতা আছে, এই জিনিসটা যদি উনি কোনোভাবে প্রকাশ পেয়ে যায়, বা উনি যে আমাদেরকে সাপোর্ট করছেন এই জিনিসটাও যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তো বৃহৎ চিত্রে মোদিজিকে আমরা কেউ সম্মানটা তো উনি রাখতে পারেননি, আর বড় কেন্দ্রিক বিষয়ে আরও সম্মানটা পড়ে যাবে। তো তাই জন্যেই একটা মুখোশ, যেখানে এই দোস্তের বিষয়টা বারবার আমাদের মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা হয়েছে, সেই জিনিসটাই বারবার প্রচেষ্টা চলেছে মোদিজির তরফ থেকে, সেই জিনিসটাই কিন্তু ক্রমাগত আমাদের মাথায় ঢুকে গেছে। এবং তাই জন্যই তুমি এই প্রশ্নটা আমাকে করলে যে দোস্ত কি সত্যিই না রাহা, দোস্ত কখন ছিল সেই জিনিসটা দেখার বিষয়। বাস্তবে মোদিজির এতগুলো বিদেশ ভ্রমণ বা এতগুলো যেই বিভিন্ন জায়গায় ওনার যাওয়া, তারপরে লাক্ষাদ্বীপ কেন্দ্রিক বিভিন্ন কেন্দ্রিক বিষয় আমরা চোখের সামনে উঠে এসছে অনেক কিছু, বাস্তবে দোস্তা ওনার কি? উনি যে এতদিন পিএম হিসাবে নিজের জায়গাটায় বসে আছেন, ধরে আছেন, সেই পিএম হিসাবে উনি কতটা সফল, এই দোস্তের বিষয়টা যদি প্রকাশ পায় তাহলে কিন্তু সেটাও প্রকাশ পাবে। সেটা তো লুকিয়ে রাখতে হবে। বাংলার বেশিরভাগ মানুষকে তথ্য কেন্দ্রিক বিষয় আনএডুকেটেড করে রাখা হয়েছে, মানে কোনো তথ্যই লোকের সামনে অবধি তুলে ধরা হয় না। এবং সেই কারণেই কিন্তু এখনও পিএম কতটা সাকসেসফুল বিং আ পিএম আর কতটা আনসাকসেসফুল বিং আ পিএম, এই যদি একটা গ্রাফ করা হয় সেখানে তথ্য উঠে আসবে। সেই তথ্যটা কিন্তু আমাদের চোখের সামনে অবধি রাখা হয় না, যাতে ওনাকে একটা সিউডোভাবে সাকসেসফুল পিএম হিসাবে দেখানো যেতে পারে। এটা তোমার গোটা যেই প্রশ্নটা ছিল সেটার কেন্দ্রিক বক্তব্য। এবার পরবর্তীতে যদি তুমি বলো যে পরবর্তীতে কি দোস্ত থাকবে নাকি থাকবে না, যেটা বাস্তবে ছিল না, যেটা বাস্তবে সিউডো, সেই সিউডো বিষয়টা পরবর্তীতে কতটা বাস্তবায়িত করতে পারবেন মোদিজি, এটা দেখার বিষয়। এটা আমিও দেখতে বসে আছি। মধ্যপ্রদেশে একটা অবাক করা বিষয় আমরা জানতে পারলাম। মধ্যপ্রদেশে সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণ পরিবারে যদি কেউ দুয়ের অধিক সন্তান নেয়, তাহলে সেখান থেকে সরকারের তরফ থেকে তাদেরকে মোটা টাকা একটা দেওয়া হবে। আমার প্রশ্নটা, এই যে বাংলায় যে হিন্দু মুসলিম ভাগাভাগিটা শুভেন্দু অধিকারী তথা বিজেপিরা করতে চাইছে, তাহলে সেই শুভেন্দু অধিকারীরা বঙ্গে ভাগাভাগি করছে, তাহলে কি বঙ্গের ভাগাভাগি কেন্দ্র দেখতে পাচ্ছে না, নাকি সেখানেও আমরা অপরদিকে দেখতে পেলাম মোদিজি মাজারে গিয়ে চাদর দিচ্ছেন? তাহলে এই যে তালমিলটা যে কেটে যাচ্ছে, এটা নিয়ে কি বলবে? না, এইটা নিয়ে যখন বলতে হবে তখন একটা জিনিস আমাদেরকে মনে করতে হবে যে এই জিনিসটা শুধুমাত্র হিন্দু পরিবার কেন্দ্রিক বলা হচ্ছে কিনা, এবং সেটা কিন্তু বাস্তবে শুধুমাত্র হিন্দু পরিবার কেন্দ্রিকই বলা হচ্ছে। এই সমান জিনিসটা যদি একটা মুসলিম পরিবারে হয় তাহলে কিন্তু তখন কমপ্লেন ওঠে, তখন এই কমপ্লেন ওঠে যে গোটা ভারতবর্ষের পপুলেশন কিভাবে বৃদ্ধি হচ্ছে। যদি এই সমান জিনিসটা একটা শিখ পরিবারে হয়, যদি এই সমান জিনিসটা অন্য কোনো ধর্মীয় পরিবারে হয়, তখন কিন্তু এই মানুষগুলোই এই কমপ্লেনগুলো তুলছে। মানে এদের রাজনীতিটা ভীষণভাবে হিপোক্রিট, জানো তো। মানে যখন মুসলিম করছে তখন তাদেরকে দোষী সাব্যস্ত করে দেওয়া, তাদেরকে টেররিস্ট বলে দেওয়া, তাদেরকে মানে কি বলবো যে কম সংখ্যক মানে মেজরিটি নয় তো তারা, তো সেই জিনিসটার তকমাটা তুলে ধরা। কিন্তু সমানভাবে এই মেজরিটি এবং যারা মেজরিটি নয় এই লড়াইটা যখন বাংলাদেশে হচ্ছে, তখন তাদের বক্তব্যটা ভিন্ন হয়ে যাচ্ছে। তো এদের হিপোক্রেসিটা যদি আমাদেরকে দেখতে হয়, সর্বক্ষেত্রে এদের হিপোক্রেসি রয়েছে। আর হ্যাঁ, যারা এই দুজন বাচ্চার থেকে বেশি বাচ্চার কথা বলছেন, তারা কি ভারতবর্ষের নাগরিক নয়? তারাও তো ভারতবর্ষের নাগরিক। তারা যদি সন্তান 2-এর জায়গায় 3 হয়, 3-এর জায়গায় 4 হয়, 4-এর জায়গায় 5 হয়, তাহলে কি আমাদের ভারতবর্ষের পপুলেশনে কোনো এফেক্ট পড়বে না? যেটা স্পেসিফিক একটা ধর্মকেন্দ্রিক, যখন ধর্মের কথা বলি, তাদের সন্তান বৃদ্ধি হলে যখন এফেক্ট পড়ছে, তাহলে হিন্দু সম্প্রদায়ের কেউ যদি বেশি বাচ্চা নেয়, সেই জিনিসটাতে এফেক্ট পড়বে না? এটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এখানে যে আমাদের পরিবারে যত আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, 2025, 26, তার পরবর্তীতে 30, যেই যত দ্রুতগতিতে আমরা এগাচ্ছি, আমরা জানি যে আমরা পরিবার কিন্তু ভীষণ নিউক্লিয়ার হচ্ছে, মানে অর্থাৎ সংখ্যায় ছোট হচ্ছে। দুজন মা বাবা এবং স্বাভাবিকভাবে সন্তান, সেটা একজন, সেটা কোনো ক্রমে দুজনের থেকে বেশি কিন্তু আমরা খুব কম দেখে থেকেছি। এবার বিষয়টা হচ্ছে, যখন এই দুজনের থেকে বাড়ানোর কথাটা বলা হচ্ছে, তাহলে এটা স্পেসিফিক শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকটা কেন্দ্রিক করেই বাড়ানোর কথা বলা হচ্ছে। কারণ ওরা একটা জিনিস জায়গায় স্পষ্ট,
কারণ ওরা একটা জায়গায় স্পষ্ট যে ওদের বেশিরভাগ ভোটটা আসে একটা সম্প্রদায়ের থেকে, এটা ওরা মনে করে। ওদের গোটা রাজনীতিটাই যে শুধুমাত্র ভোট কেন্দ্রিক, এই কথাগুলো দিয়ে কিন্তু স্পষ্টতা পাচ্ছে। কারণ ভারতবর্ষের গোটা পপুলেশন যখন বৃদ্ধি হবে তখন গোটা ভারতবর্ষের কিন্তু গোটা জিডিপির উপর একটা এফেক্ট পড়বে, গোটা কেন্দ্রিক বিষয় ওভারঅল একটা এফেক্ট পড়বে। সেটা কিন্তু শুধুমাত্র এক ধর্মকেন্দ্রিক বাড়লে এফেক্ট পড়বে না, বা ভিন্ন একটা ধর্মের লোকজন যদি একটু সংখ্যায় বৃদ্ধি হয় তাহলে এফেক্টটা পড়বে। এই কথাটা কিন্তু বড্ড খারাপ। এবং ওরা যে শুধুমাত্র ধর্মকেন্দ্রিক রাজনীতি করে এটা কিন্তু আমাদের কাছে নতুন জানার কোনো বিষয় নয়। এটা তুমিও জানো, আমিও জানি, তোমার দর্শক প্রত্যেকে জানে। তো আমি বারবার একটা কথা বলতে পারি যে এই ধর্মকেন্দ্রিক রাজনীতি থেকে আমাদেরকে বেরাতে হবে। এই ধর্মকেন্দ্রিক রাজনীতি থেকে কিন্তু বাংলার মানুষরা বিরত আছে, তাই জন্য কিন্তু এখনো বিজেপি কোনো ঠাঁই পায়নি। কিন্তু বাইরে যারা আছে তাদেরকে খুব ইজিলি টাকা দিয়ে ম্যানিপুলেট করা হচ্ছে, তাদেরকে ইজিলি একটা জিনিস বলা হচ্ছে যে হিন্দু হিসাবে তুমি সুরক্ষিত নয়। আচ্ছা, হিন্দুকে সুরক্ষা প্রদান কারা করবে? মানে বিজেপির লোকজনরা, যারা বাস্তবে হিন্দুর এই যে যদি আমি রাম মন্দিরের কথা বলি, রামলালাকে প্রতিষ্ঠা করেছে একটা অর্ধনির্মিত মন্দিরে, যেটা কিন্তু হিন্দু শাস্ত্র মতে নিয়ম নয়। হিন্দু শাস্ত্র মতে যে গোটা মন্দির হয় সেটা কিন্তু ভগবানের দেহ, অর্থাৎ যেটা একদম যদি আমি টপ পোর্শনটার কথা বলি, সেই চূড়ার কথা বলি, সেটা ভগবানের মাথা। সেই চূড়াটাই এখনো রেডি করতে পারেনি ওরা। সেই অর্ধনির্মিত একটা জায়গায়, অর্ধনির্মিত দেহে ওরা প্রাণ প্রতিষ্ঠা করে দিল শুধুমাত্র ভোটের জন্য। এরা তো সবচেয়ে বেশি আমাদের জীবনের কাছে ক্ষতিকারক। শুধুমাত্র জীবনের কাছে না, আমাদের ধর্মের কাছে, একটা সাধারণ মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু যদি সবচেয়ে বৃহৎ ক্ষতিকারক কেউ হয়, যদি আমি বিষ বৃক্ষের কথা বলি, এরা শুধুমাত্র বিষ বৃক্ষই বটে, বিষ বৃক্ষ ছাড়া আর কিছু নয়। এই বিজেপি বারবার চেষ্টা করেছে হিন্দুদেরকে ম্যানিপুলেট করা, বারবার চেষ্টা করেছে ধর্মকেন্দ্রিক রাজনীতি করা, বারবার চেষ্টা করেছে বিভেদের রাজনীতি করা, বারবার চেষ্টা করেছে একটা জাস্টিস কেন্দ্রিক লড়াই থেকেও ঘুরিয়ে নিয়ে গিয়ে কিভাবে গদির লড়াই করবে সেই লড়াই করা। রামলালার প্রসঙ্গেই এলে তুমি, তোমার প্রসঙ্গ ধরেই আসি। এই যে জানুয়ারি মাস রামলালার মন্দির প্রতিষ্ঠা এবং তার প্রাণ প্রতিষ্ঠা 2024 আমাদের জানুয়ারি মাসেই হয়েছে। এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে মোহন ভাগবতের মুখ থেকে শোনা গেল আশ্চর্য একটি কথা। তিনি বলছেন যে 15ই অগস্ট নাকি ভারতবর্ষ আসল স্বাধীনতা পায়নি, স্বাধীনতা পেয়েছে যখন রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায়। তাহলে আমার প্রশ্ন এখানে, তাহলে এতদিন কি নরেন্দ্র মোদী মানে পরাধীন দেশের মন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন? না, নরেন্দ্র মোদীর মধ্যে উনি ব্রিটিশের স্পষ্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন, রিফ্লেকশন দেখতে পাচ্ছেন, হয়তো সেই কেন্দ্রিক বিষয়ে ওনার এই বিষয়টা বলা। কারণ সত্যি নরেন্দ্র মোদী বাবু যিনি রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, উনি কিন্তু গোটা রাজনীতিটাই ব্রিটিশ কেন্দ্রিক রাজনীতি করছে। অর্থাৎ ব্রিটিশ যেইভাবে নিজেদের শাসন করে এসেছিলেন এত জীবন ধরে, ঠিক সেইভাবেই কিন্তু প্রধানমন্ত্রীও সেই শাসনটাই করছেন। হয়তো মোহন ভাগবত সেই জিনিসটা রিয়েলাইজেশন করেই করেছেন। আর যদি আমি সেই জিনিসটা না বলি, সেটা যদি আমি একটা ভিন্ন টপিক হিসাবে সরিয়ে রাখি, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে উনি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে মানেন না। কারণ প্রধানমন্ত্রী আমরা নিয়োগ কবে হয়েছে? নিয়োগ স্বাভাবিকভাবে গোটা একটা প্রক্রিয়ার পরবর্তীতে হয়েছে, স্বাধীনতার পরে হয়েছে। তো উনি যখন বলছেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরবর্তীতে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তার আগে পর্যন্ত স্বাধীন ছিল না, উনি কিন্তু বাস্তবেই প্রত্যেকটা বিজেপি যারা আজকে কেন্দ্রে বসে আছেন সকলের জায়গাটাকে নিজেই অস্বীকার করছেন। এখানে আমি তৃণমূল প্রতিনিধি হয়ে আলাদা করে কি বলবো? আমি আবারও বলছি, ওদের নিজেদের মধ্যে অত্যাধিক গোষ্ঠীদ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব। তো এই পারিবারিক দ্বন্দ্বের মাঝখানে আমি তো পাশের বাড়ির নেবার, আমি কি বলবো বলো তো এই গোটা বিষয়? একটা জিনিস বলতে পারি যে তাদের দ্বন্দ্ব নিয়ে যদি তুমি দুটো মানুষকেই প্রশ্নটা করো, অর্থাৎ যে উদাহরণটা আমি কিছুক্ষণ আগেই তুললাম, তারা দুজনেই ভিন্ন মত প্রদান করবে। তো যখন তাদের নিজেদের মধ্যেই কোনো ইউনিটি নেই, সেখানে আমি তৃতীয় ব্যক্তি হয়ে আর কি মন্তব্য রাখবো? তুমি দুজনের যদি বক্তব্যটা নাও, তাহলে তুমি বিশাল লেভেলের কন্টেন্ট পেয়ে যাবে যে ওদের পারিবারিক কতটা দ্বন্দ্ব, অর্থাৎ এই বাড়ির এই পোর্শনটা আমি কিভাবে দখল করব, সারা জীবন সেই কেন্দ্রিক বিষয়তেই ওদের মাথা চলে যাচ্ছে। তাই জন্যেই আমার দেশটা আর উন্নত হলো না। তাই জন্যেই আমাদের স্বাভাবিক লড়াইয়ের জন্য সাধারণ যে টাকাটা মানে সেখানে আমাদেরকে দেখতে হচ্ছে যে সল্টেড
সল্টেড এবং ক্যারামেল পপকর্নের উপর ভিন্ন একটা জিএসটি সিস্টেম করা হচ্ছে, কিন্তু তারপরে স্যানিটারি ন্যাপকিনসের উপর জিএসটি করা হচ্ছে, ফার্মার্সদের যে বেসিক রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেইটার উপর বিশাল কেন্দ্রিক জিএসটি করা হচ্ছে, ফার্মার্সদেরকে রাস্তায় রীতিমতো ফেলে মারা হচ্ছে। সম্বর্ধিত কাদেরকে করা হচ্ছে? যারা বিশাল অংশ টাকা চুরি করেছে। সম্বর্ধিত কাদেরকে করা হচ্ছে? যারা কারাপশনের সাথে যুক্ত। সম্বর্ধিত কাদেরকে করা হচ্ছে? এমএলএ এমপির জায়গায় কাদেরকে বসানো হচ্ছে এই বিজেপির তরফ থেকে? যারা টিপিক্যালি এইসব নোংরামির সাথে যুক্ত হয়ে এসছে বরাবরই। তো এইখানে আমার আলাদা করে কোনো বক্তব্য রাখার কোনো জায়গা নেই।